নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যারা কিছুদিন আগে বিজেপির অবিচুয়ারি লিখেছিলেন এই রাজ্যে, তারাই এখন ঢোক গিলে সুর বদলাচ্ছেন। তারা বলছেন না না, বিজেপির ফলাফল 2019-এর মতোই হবে, তার থেকেও ভালো হবে। যারা একটু সংশয়বাদী, যারা একটু কনজারভেটিভ এস্টিমেট করেন, তারা বলছেন যে বিজেপি গতবারের ফলাফলই ধরে রাখবে। আর যারা একটু অপটিমিস্টিক, তারা বলছেন যে গতবারের থেকে একটা হলেও বিজেপির আসন সংখ্যা বাড়বে। কিন্তু কোন রসায়নে 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপি কিন্তু সেভাবে একটা উপনির্বাচনেও জিততে পারেনি। একের পর এক হার, একের পর এক হার। যদিও পঞ্চায়েত নির্বাচনে, যে পঞ্চায়েত নির্বাচনকে কার্যত প্রহসন বলাই শ্রেয়, কার্যত 17% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল, সেখানে পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিজেপি কিন্তু ভালো ফল করেছে। অন্তত 2018-র পঞ্চায়েতের তুলনায় তাদের 3 স্তরেই আসন সংখ্যা অনেক গুণ বেড়েছে। যদিও আমি এখনো বলছি, ফেয়ার ইলেকশন হলে তৃণমূলই অধিকাংশ জেলা পরিষদ দখল করত, কিন্তু বিরোধীরাও 5 থেকে 6টা জেলা পরিষদ দখল করত। এবং গ্রাম পঞ্চায়েত স্তরে শাসক দলের প্রাপ্ত আসন হয়তো 55% হতো, বিরোধী দলের প্রাপ্ত আসন হয়তো 45% হতো। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে শাসক দলেরই ক্ষমতার আধিপত্য থাকতো, কিন্তু অনেক জায়গায় তাদেরকে সেটব্যাকের মুখোমুখি হতে হতো। 1 বছরেরও কম সময় আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বা লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। 20টা আসনে 19টা আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। যদিও তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা উত্তরে তাপস রায়, এদের মনোনয়ন পাওয়া কার্যত নিশ্চিত। তো এখন প্রশ্ন হলো যে কোন অঙ্কে বিজেপি আশাতীত সাফল্য লাভের স্বপ্ন দেখছে। অমিত শাহ টার্গেট দিয়ে গেছিলেন 35টা, প্রধানমন্ত্রী বললেন 42টা। এগুলো বলতে হয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার জন্য। কিন্তু বিজেপির ভালো ফল করার রসায়নটা কোথায় লুকিয়ে আছে? প্রথমত, এই রাজ্যে একটা দুর্নীতি বিরোধী মনোভাব মানুষের মনে তৈরি হয়েছে। কারণ তারা অনেকে বলছেন যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধ এই ডিসপেন্সেশনে হয়েছে। সেটা শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ, পুর নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, সবকিছুর সঙ্গে সম্পৃক্ত। এবং পশ্চিমবঙ্গের জনগণের একটা বড় অংশ এটা মোটামুটি কি বলবো, বিশ্বাস করতে শুরু করেছেন যে 13 তলা 14 তলার কিছু জানতো না দুর্নীতির বিষয়ে, এটা একেবারে নির্চলা মিথ্যা। হয় তারা চুপচাপ থেকে প্রশ্রয় দিয়েছে, নয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার মতো সাহস ও মানসিকতা কিছুই তাদের নেই। 2, অভিজিৎ বাবু বিচারকের পদ ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে এসছেন, বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি কিন্তু নাগরিক সমাজের কাছে একটা দুর্নীতি বিরোধী মুখ। লোকসভা নির্বাচনের আগে তার বিজেপিতে যোগদান শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মনে বিজেপি সম্পর্কে একটা আস্থার ভাব তৈরি করতে পারে, এবং তার প্রভাব তারা ইলেকটোরাল পলিটিক্সে পেতে পারে। 3, তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব। কোন অঙ্কে সুদীপ, সৌগত, প্রসূন এরা আবার মনোনয়ন পেলেন, সেটা লাখ টাকার প্রশ্ন। এবং আমার তো ধারণা এবার উত্তর কলকাতায় পদ্ম ফুল ফুটবে। দমদমেও সৌগত রায়ের জয়ের সম্ভাবনা নেই, এবং হাওড়াতেও ভোলানাথ চক্রবর্তীর ছেলে রথীন চক্রবর্তী জয়ের সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাই বাবুল বন্দ্যোপাধ্যায় যদি হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়েন, তাহলে তো প্রসূনের জয়ের কোনো সম্ভাবনাই নেই। নবীন প্রবীণ দ্বন্দ্ব আছে তৃণমূলের। তারা এ রাজ্য থেকে ভালো প্রার্থী পায়নি বলে
ইউসুফ পাঠানকে নিয়ে আসতে হয়েছে গুজরাটের বদোদরা থেকে। এর উদ্যোগের পিছনে বেহালার গাঙ্গুলি মশাই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ডোনা, সৌরভ কেউ তাতে রাজি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এমন একজন প্রার্থীকে যদি খুঁজে দেওয়া যায় যিনি ঠিক রাজনীতির লোক নন বহরমপুর কেন্দ্রের জন্য। তখন সৌরভ ইউসুফ পাঠানের নাম বলেন। ইউসুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম যোগাযোগ সৌরভ করেন, তারপর তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন করেন, মুম্বাইতে গিয়ে করেন। ইউসুফের ঘনিষ্ঠ বলয় থেকে বহরমপুর নয়, বলা হয়েছিল মুর্শিদাবাদ আসনটি যদি পাওয়া যায়, জঙ্গিপুর বা মুর্শিদাবাদ। তখন অভিষেক তাকে কনভিন্স করেন কেন বহরমপুর। প্রথমে বহরমপুরে অধীর চৌধুরী আছেন বলে ইউসুফ পিছিয়ে গিয়েছিলেন, কিন্তু অভিষেক তারপরে তাকে কনভিন্স করেন যে না, বহরমপুরে তিনি লড়াই করলে ফলাফল খারাপ হবে না, চমক হতে পারে, ইতিহাস সৃষ্টি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং আরো কিছু হয়তো প্রতিশ্রুতি ইউসুফকে দেয়া হয়েছে, সেটা আমি জানি না, আই এম নট প্রিভি টু দ্য নিউজ। তো তৃণমূল রাজ্য থেকে প্রার্থী পেল না। প্রায় 1 ডজন বিধায়ক, তার মধ্যে মন্ত্রী, রাজ্যসভার সদস্য, আবার প্রার্থী আমদানি করতে হলো বিহার থেকে, গুজরাট থেকে। 83 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিহারের মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে কীর্তি আজাদ, যিনি দারভাঙ্গা থেকে বিজেপির টিকিটে লোকসভায় গিয়েছিলেন, তিনি এবার দুর্গাপুর বর্ধমানে তৃণমূলের প্রার্থী। তাহলে এখানে কি লোকজন নেই প্রার্থী হওয়ার মতো, নাকি গোষ্ঠীদ্বন্দ্ব এমনই কোনো একজনকে প্রার্থী করলে অন্য গোষ্ঠীর লোকজন তাকে হারাবার জন্য সর্বশক্তি নিয়োজিত করবে? চতুর্থত, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ঘর পেয়েছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। তার আবেগ শুধু উত্তর ভারতে সীমাবদ্ধ নয়, এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশেও রাম মন্দিরকে ঘিরে আবেগ যথেষ্ট আছে, এবং এটা হিন্দু কনসলিডেশন হবে। 2021 বিধানসভা নির্বাচনে 54% হিন্দু ভোট পেয়েছিল বিজেপি। এবার হিন্দু ভোটের কনসলিডেশন 60-61% পর্যন্ত যেতে পারে। পঞ্চমত, নাগরিকত্ব দেওয়ার বিষয়টা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত এর বিরুদ্ধে প্রচার করবেন, তত হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেট করবে। আবার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম বিশ্বাস করেন না, তিনি যতই তাদের মাসিহা সাজার চেষ্টা করুন না কেন। 2021-এ 10টার মধ্যে 8টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, মানে 21-এর বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল প্রমাণ করলো যে মুসলমানদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতাকে আর গুরুত্ব দিতে চায় না, সবাই নয়, অনেকে। তাই মালদার 2টো, মুর্শিদাবাদের 3টে, দিনাজপুর সহ আরো 8-9টা আসনে বাম কংগ্রেস জোট বিশেষত মুসলমান সম্প্রদায়ের ভোটকে সম্বল করে তৃণমূলের গণভিত্তিতে যদি ধাক্কা দিতে পারে, তাহলে তৃণমূলের পক্ষে যথেষ্ট বিপদের সম্ভাবনা। এবং এইসব দেখেই প্রশান্ত কিশোর বলেছেন যে যারা বলছেন যে বিজেপি এখানে কোনো শক্তি নয়, তারা ভুল ভাবছেন। বিজেপির আগের বারের থেকে ভালো ফল করবে, সেটা 19 হতে পারে, 29 হতে পারে, যদিও প্রশান্ত কিশোর কোনো রকম ফিগার প্রজেক্ট করেননি। অমিত শাহ 35 টার্গেট দিয়েছিলেন, আগের বার তিনি 22টা টার্গেট দিয়েছিলেন, বিজেপি 18টায় থেমেছে। এবার তিনি 35টা টার্গেট দিয়েছেন, বিজেপি 29-30টা পেতেও পারে। কিন্তু যে কোনোভাবেই হোক আগের বারের থেকে তাদের আসন সংখ্যা বাড়বে। এই আসন সংখ্যা বাড়ার সম্ভাবনার পিছনের যে কারণগুলো, সেই কারণগুলোই আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। তবে যত নির্বাচন এগিয়ে আসবে, তত নতুন পরিস্থিতি তৈরি হবে। নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এই সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী মোদীর বিকল্পকে ইন্ডিজোট সেই বিকল্প খুঁজে উঠতে পারেনি। তাই ফ্লোটিং ভোটার, যারা সবসময় একটা স্থায়ী সরকার, দক্ষ নেতৃত্বের পক্ষে ভোট দেন, তাদের কাছে বিজেপি ছাড়া এই মুহূর্তে কোনো অল্টারনেটিভ নেই। 2021 সালে এই ফ্লোটিং ভোটাররা বাংলা তার মেয়েকে চায় এই স্লোগানকে ভরসা রেখে মমতাকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে দেননি। সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ বিজেপি পায়নি, যতই অমিত শাহ আপ কি বাত 200 পার বলেছিলেন।
অর্থাৎ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর বাংলার মানুষের একটা বড় অংশ আস্থা রেখেছিলেন। এবার লোকসভা নির্বাচন, যে মানুষগুলো 21-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখেছিলেন, নেতৃত্বের প্রশ্নে তারা এখন মোদিজির উপর আস্থা রাখবেন। কারণ এই নির্বাচন হতে যাচ্ছে নেতৃত্বের প্রশ্নে গণভোট। তাই নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে তার অভিঘাত পশ্চিমবঙ্গেও পড়বে। এই সমস্ত অঙ্ক মিলিয়ে দেখলে এটাই মনে হয় যে পশ্চিমবঙ্গে বিজেপি এই লোকসভা নির্বাচনে 2019 সালের ফলাফলকে অতিক্রম করে যাবে।